alaikum. I'm Mohammad Tawfiq Kabir and welcome to the 4th class. আজকে আমরা পড়বো দাদা এমআরআই দাদা। আগের প্রিভিয়াস 3টা ক্লাসে যদি 2-5% ইনফরমেশন পাও, এই ক্লাসটাই পাবা 10% ইনফরমেশন। এমআরআই যন্ত্র বুঝাবো ভাই, এমআরআই কিভাবে কাজ করে, কি কি ইউজ করা হয়। আস্তে হ্যাঁ, সো আজকে পড়বো দাদা এমআরআই। হ্যাঁ, ম্যাগনেটিক এমআর রেজোনেন্স ইমেজিং। সো চলো, এমআরআই শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল জিনিস পাচ্ছি। হ্যাঁ, একটা যন্ত্রফন্ত্র আছে, এখানে একটা বিশাল একটা ম্যাগনেট ইউজ করা হয় দাদা। হ্যাঁ, হিউজ একটা ম্যাগনেট ইউজ করা হয়, ম্যাগনেটিক ফিল্ড থাকে এর ভিতরে, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থাকে, মানে ওই যে চুম্বকটা ইউজ করি ওই কারণে। এমআরআই আমি হেভি স্টাইলি ভাই মানে নোট বানাইছি, এটা অনেক সময় ধরে ভেবে চিনতে পাই টু পাই নোট বানানো এটার উপরে। আজকে কতগুলো পড়ছি, আগের দিনও পড়েছি, অনেক কিছু আসছি দাদা, অনেক জানবা। এবারে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সামনে আসবো, একটু দাঁড়াও, সামনে আসবো। এতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও তরঙ্গ ইউজ করা হয়। কি কি? শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড আর রেডিও তরঙ্গ ইউজ করা হয়। রেডিও তরঙ্গ খুব একটা ক্ষতিকর না আমাদের জন্য, বাট চৌম্বক ক্ষেত্র কিন্তু ক্ষতিকর। আমি শিওর না, এখনো জানি না, জানলে বলবো ভাই। যদি জানি চৌম্বক ক্ষেত্র ক্ষতিকর, বাই দ্য ওয়ে 5G যে রেঞ্জটা আসবে না, 5G তরঙ্গ দৈর্ঘ্য যেটা ইউজ করবো আমরা, ওটা কিন্তু অক্সিজেন অ্যাবজর্ব করবে ভাই। কি হবে তাহলে এবার বোঝা, মানে 5G করতেছেন। 5G মানে একটা রিসার্চে আমি দেখলাম, আমি সোর্সটা ঠিক এভাবে দিতে পারতেছি না, আমি দেখলাম মানে আলতু ফালতু সোর্স না ভাই, খুব বেশ। আমি একটা সোর্স থেকে পেয়েছি যে এই 5G নাকি হচ্ছে অক্সিজেন শোষণ করবে, অ্যাবজর্ব করবে, যদিও খুব হালকা। 4Gও কিন্তু বেশ ক্ষতিকর, হাই ফ্রিকোয়েন্সি ইউজ করে। তারপরে আয়োনাইজড ইলেকট্রন থাকে, অনেক কিছু কাহিনী আছে, আমি পরে ওখানে যাবো না। আমি এমআরআই পড়াইতে আইসি ভাই, এমআরআই পড়াই আসছি। এই এমআরআইতে আসো তো, কথা বলবো না বেশি। অসুস্থ কোষে, এটা আমি হেভি লেভেলে, হেভি কোষে কলমটা। অসুস্থ কোষে এমআরআই যুক্ত পানির ঘনমাত্রা ভিন্নতার উপর নির্ভর করে 3D ছবি বের করা হয়। অসুস্থ কোষে এনএমআর পরমাণুর কথা জানি আমরা, জানি ভাই, ঋণাত্মক প্রোটন বা নিউট্রন থাকবে, মানে ঋণাত্মক কই ভাই, বেজোড় প্রোটন বা নিউট্রন থাকবে। এইরকম আয়নগুলো, এইরকম কি বলে এটা, H1, কার্বন 13, তারপরে আর কি কি, ফসফরা P31 আছে মনে হয়, P31, হ্যাঁ P31 দেখছো মনে আছে, ফ্লোরিন 19, এগুলো হচ্ছে বেজোড় নিউট্রন বা প্রোটন থাকে, এগুলোকে এনএমআর বলে। এই এনএমআর আছে বলেই আমরা এমআরআই যন্ত্র আবিষ্কার করতে পারিছি, বুঝলে? সেটা আসতেছি দা বলতেছি। অসুস্থ কোষে এমআরআই যুক্ত পানির ঘনমাত্রা ভিন্নতার উপর নির্ভর করে 3D ছবি বের করা, এটা কম্পিউটার কাজ, প্রোগ্রাম। সো এমআরআই যন্ত্রে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি, এটা একটা বিশাল মার খাটার ইনফরমেশন, বই থেকে একদম দেখাই দেবো দাদা, কাজ করা। এখানে 1 × 10⁴ হার্জ মানে ফ্রিকোয়েন্সি ইউজ করে। তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি জানতে চাই, ল্যামডা F = c/λ, c/λ দিয়ে দেবো, ল্যামডা c = f λ, সবাই জানি আমরা, ওই সূত্র থেকে আমরা ল্যামডাও পাবো। সো ফ্রিকোয়েন্সি বেশি না, খুব একটা না, বিকজ তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই কম। ওই যে বললাম রেডিও ওয়েভ ইউজ করবো, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি তো কমই ভাই। আরে কমন তারে বেটা, আমার ক্লাসে ভাই রেডিও ওয়েভ পড়লাম তো ভাই, রেডিও ওয়েভের লেন্থ হচ্ছে
1 মিটার থেকে 100 কিলোমিটার বা 10 কিলোমিটার, এক এক জায়গায় একরকম দিবে, 100 কিলোমিটার বা 10 কিলোমিটার, যাই হোক, এ তো হিউজ লেন্থ। এ লেন্থ তো আমি হাতে পায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না খুব একটা। এর ফ্রিকোয়েন্সিও কম, খুব একটা না, ক্ষতি হয় না খুব একটা। বাট ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল রে, গামারে শরীরের ভিতর দিয়ে চালায় দাও নেই, কি হয়? চেরনোবিল দেখছো মনে হয় সবাই, কি হয়েছে ওখানে? তো গামারে না, ওখানে তো রেডিও অ্যাক্টিভস, ওখানে যাবো না আমি। একবার ডিস্ট্রাকশন দাদা, কোথা থেকে যেন আসে কইছে ব্যান্ড কই, বেশি পাগল লাগছে। আসি, এগুলো উচ্চ ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট থেকে সৃষ্টি করা হয়। এই যে ফ্রিকোয়েন্সিটা, এটাই সৃষ্টি করা হয় উচ্চ ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট থেকে। মস্তিষ্কের টিউমার বা কোমল টিস্যু যেমন মেরুমজ্জা, টিউমার শনাক্তকরণে এমআর অত্যন্ত কার্যকরী। মস্তিষ্কের টিউমার বা কোমল টিস্যু যেমন মেরুমজ্জায় টিউমার শনাক্তকরণে, মেন কথা বলি ভাই, টিউমার, কোমল টিস্যু, মেরুমজ্জা, তিনটে জিনিস, এই কাজে এমআরআই ইউজ করা হয়। বেজোড় প্রোটন বা নিউট্রনের ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে, যদিও এটার মান খুব কম পরে বলা হয়েছে, এমআরআই পদ্ধতি প্রতিষ্ঠিত। এনএমআর এর উপর নির্ভর করে এমআরআই তৈরি করা হয়েছে। জানতে আগে এনএমআর কি জিনিস তাই তো বেটা জানতাম না, মনে হয় কেউ পড়ছে কিনা আমি জানি না ভাই, যদি তাকে অনেস্টলি বললো ভাই, কেউ পড়াওনি কিন্তু আমি পড়াই দিচ্ছি, গালি দিয়ে লাভ নেই ভাই। এনএমআর পরমাণু হচ্ছে 1H থেকে 13C। এগুলো আমি এই চারটা আমি পাইছি, বইটা এই চারটাই দেওয়া আছে, ওই 3টা দেওয়া আছে, আমি আরো একটা মানে নিয়ে নিছি পাশ থেকে। মানব দেহে 70% পানি থাকে। আর পানি মানে কি ভাই? পানি মানে তাতে হাইড্রোজেন থাকবে। এই তো এনএমআর, তো এনএমআর পেয়ে গেলাম তো এখানে, এনএমআর পেয়ে গেলাম। এইটার মাত্রার উপরে ডিপেন্ড করে আমার 3D একটা বিন্যাস বানাই দেবে কম্পিউটার। সেটা থেকে আমরা বুঝতে পারবো যে সুস্থ অংশ কোনটা আর অসুস্থ অংশ কোনটা। আসলে বহিস্থ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস 2 স্তরে ভাগ হয়। বইতে আসবো, এটা আমি বইতে দেখাবো ভাই। বাই দ্য ওয়ে, দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে হচ্ছে এই যে এনএমআর পরমাণুতে, প্লাস হাফ আর মাইনাস হাফ স্পিন থাকে, ওটা আমরা আগে জানি। নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, পোলস থাকে। এটা আমি একটু দেখার সামনে আসি। চশমাটা প্যান্টটাও খুলে নি। হ্যাঁ, এবার আমি একটু সামনে এসে, আমি সামনে আসলে আমার কথা একটু ভালো আসে, ক্যামেরার সামনে কথা মুখ দিয়ে বেরোয় না। সো এটা আমি তো বললাম বেজোড় প্রোটন থাকবে, এটা হচ্ছে এনএমআর পরমাণু, এটার উপর ডিপেন্ড করে এমআরআই যন্ত্র বানানো হয়েছে। এই হচ্ছে সেই আমার, এই যে কয় মিনিট, 8 মিনিট, অনেক সময় এখনো, অনেক সময় কি কাম ভাই, সব ঠিক আছে, ওকে হচ্ছে। প্লাস হাফ মাইনাস হাফ জানি আমরা। বহিস্থ চুম্বক ক্ষেত্রে প্রভাবে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস 2 স্তরে ভাগ হয়। এবার খেলা হবে দাদা, খেলা হবে, এই চলে এসেছে। কম শক্তির প্যারালাল স্পিন বা আলফা স্পিন, আলফা স্তর, ঠিক আছে, দাঁড়াও, কম শক্তি লিখলাম কেন, এটা মানে বেশি শক্তি। ও এখানে আবার লিখছি আমি, এটা দেখছো কতটা সিনসিয়ার আমি। কম শক্তির প্যারালাল স্পিন বা আলফা স্তর চৌম্বক ক্ষেত্র বরাবর থাকে, এবং উচ্চ শক্তির অ্যান্টি প্যারালাল স্পিন বা বিটা স্তর চৌম্বক ক্ষেত্রের বিপরীত থাকে। ব্যাং দিছে, অভ্যাস দিছে, কোন টিচার পড়াইছে বলো, নাম বলো। কম শক্তির প্যারালাল স্পিন চৌম্বক ক্ষেত্র বরাবর থাকে, উচ্চ শক্তির অ্যান্টি প্যারালাল স্পিন বা বিটা স্তর চৌম্বক ক্ষেত্রের বিপরীতে থাকে। এবার ই ইজিকলস টু এইচএফ, বা এই যে প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল, এই স্পিনের একটা থেকে আর একটা বিয়োগ করলে যে মানটা আমি পাবো সেটা হচ্ছে এইচএফ বা ফোটন বা
বা ওই যে আলোর শক্তির কথা বললাম ওটা সমান হবে। ইটস এ হিউজ থিং ম্যান। এই যে অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে মাইনাস মানে অ্যান্টি প্যারালাল, মাইনাস হাফ এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, আর প্যারালাল হচ্ছে প্লাস হাফ। আগের কথা বললাম মনে হয়। সো এনএমআর সিগন্যাল দেখছো কম্পিউটার এনএমআর সিগন্যাল, এনএমআর কোথায় আছে দেখাই দিল। এই আরও একটা জিনিস এখানে ক্লিয়ারলি বলা হয়েছে, আমি আগের ক্লাসে মনে হয় অন্য জায়গায় বলা হয়নি। এটা দেখো, এটা একটু দেখো, এখানে দেখো সাউথ থেকে নর্থে যাচ্ছে হাফ স্পিন, মানে প্লাস হাফ স্পিন। এটা হচ্ছে নর্থ, এটা সাউথ থেকে নর্থে যাচ্ছে, সাউথ থেকে নর্থ। কি না না, চৌম্বক ক্ষেত্র তো ভাই এভাবে যাবে না, চৌম্বক ক্ষেত্র যাবে তো অলওয়েজ নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথে যাবে চৌম্বক ক্ষেত্র অলওয়েজ, নর্থ থেকে সাউথ। হ্যাঁ নর্থ থেকে সাউথে যাচ্ছে ভাই, নর্থ থেকে সাউথ। আরে বেটা এইভাবেই যাচ্ছে, আর আমি এইদিকে ভয় পাইছি। সো এইটা হচ্ছে স্পিন ক্লক, আর একটা অ্যান্টি ক্লক, একটা চৌম্বক ক্ষেত্র বরাবর, একটা চৌম্বক ক্ষেত্রের বিপরীতে। চেক দ্যাট ম্যান। সো আরেকটু বাকি, আরেকটু ওয়েট, এই ক্লাসে এটা পরে শেষ করে দিব, এটা পড়া শেষ করে দিব। এবার মস্তিষ্কের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা আরএফ এর মধ্যে থাকে, এবার মস্তিষ্কের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা আরএফ মানে হচ্ছে ওই যে 10⁻⁴, ওই কী বলতেছি ওই সে, এই যে এইটা আরে বেটা এই যে 1 × 10⁻⁴ এই ভেতরে থাকবে। এটা হচ্ছে আমার আরএফ এর মান। এখন এবার দাঁড়াও, তখন হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের শক্তি শোষণ করবে, আলফা থেকে বিটা অঞ্চলে চলে যাবে। এবার মস্তিষ্কে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যা এই রেঞ্জের ভিতরে থাকবে, মস্তিষ্কে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা এই রেঞ্জের ভিতরে থাকবে এমন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে দেওয়া হবে, বাইরে থেকে এনার্জিটা দেওয়া হবে। এই এনার্জিটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে যে এনএমআর এর কথা বললাম, এনএমআর, ওই যে H1 বেজোড় নিউট্রন বা প্রোটন যুক্ত এনএমআর পরমাণু, এই যে আমার হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, ওই যে বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা দিচ্ছে ভাই, ক্লিয়ারলি বুঝি, আমি ক্লিয়ারলি বলতেছি। মস্তিষ্কে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা এই রেঞ্জের ভিতরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মস্তিষ্কে দেওয়া হয় এমআরআই যন্ত্রের মধ্যে। মস্তিষ্কে পানি টানি থাকে, হ্যাঁ, ওই পানিতে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস শক্তি শোষণ করে আলফা থেকে বিটা অঞ্চলে চলে যায়, আলফা থেকে বিটা অঞ্চলে চলে গেল। ওকে, প্রোটন সমূহ আরএফ থেকে শক্তি শোষণ করে, কারা? প্রোটন, নট নিউট্রনের কোনো বেল নেই ভাই, নিউট্রন জাস্ট থাকতে হয় তাই থাকে। প্রোটন সমূহ আরএফ থেকে শক্তি শোষণ করে, এই যে এই ফ্রিকোয়েন্সি থেকে শক্তি শোষণ করে ভাই। ওয়েভ একটা শক্তি শোষণ করে, প্লাস বিকিরণ করে ফলে প্রোটন দোদুল্যমান বা অসিলেটেড বা ওই হইল একটা মানে দোল খায় এরকম। প্রোটন দোদুল্যমান অবস্থায় রেজোনেন্স সৃষ্টি করে, অসুস্থ কোষ থেকে বিভিন্ন সিগন্যাল পিসিতে পাঠায়, বিট। বুঝলা কাকা, বুঝলা? ওই কই কেটা কি বলে, অ্যাজ ইউজুয়াল 2-3 ঘন্টা একটানা কথা বলতেছি। তাই কি হয়েছে বললাম, বাট okay man, let's come on the chapter. Okay, today we came here for the real man, the main man, the man we really came for, the super hot fire, ওই যে ও করে উঠবে, তারপর বলে I'm not a rapper, you know. By the way, আমি এর উপরে যদি পারি একটা ভিডিও হয় না ভাই, ভিডিও প্ল্যান থাকে ভাই, যখন বানানো হয় না। বাই দ্য ওয়ে, আমি ক্লাসে আসি ভাই, চৌম্বক ক্ষেত্রে ব্যবহৃত চৌম্বক ক্ষেত্রের মান, এটা হচ্ছে টেসলা দ্বারা প্রকাশ করা হয়। এবং আমি যখন ফিজিক্স পড়াবো দাদা, জাস্ট 0.5 থেকে 3 টেসলা পর্যন্ত হয়। টেসলা
কিভাবে বলি ভাই, এখন টেসলা বললি তো শেষ। চৌম্বক ক্ষেত্রে একক ভাই টেসলা, চৌম্বক ক্ষেত্রে একক টেসলা। 3 টেসলা মানে অনেক ভাই। 0.5 থেকে 3 টেসলা ইউজ করা হয় ওই এমআরআইতে, এর রেঞ্জ। তো দুটো জিনিস, এমআরআইতে হচ্ছে আরএফ বা ফ্রিকোয়েন্সি যেটা ইউজ করে সেটা হচ্ছে 1×10⁴ হার্জ, আর ব্যবহৃত চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 0.5 থেকে 3 টেসলা। এই দুইটা অবজেক্টিভ রাখলেই মনে হয় এনাফ। আর এটা আমি আর একটু ক্লিয়ার করে দিই। সো মস্তিষ্কে আমি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিব, সেটা হচ্ছে 1×10⁴ এর হার্জের মধ্যে থাকবে। ফলে মস্তিষ্কে যে যে স্থানে পানি আছে, পানি মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণু থাকবে বা এনএমআর পরমাণু থাকবে, ওই এনএমআর পরমাণুগুলো ওই ফ্রিকোয়েন্সি দেওয়ার কারণে ওই ফ্রিকোয়েন্সি থেকে শক্তি শোষণ করবে, করে আলফা বা প্লাস স্পিন থেকে মাইনাস স্পিনে জাম্প করবে। আবার ওই ম্যাগনেটিক ওয়েভ যখন আমি সরাই নিব, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আমি সরাই নিব, তখন ওই উত্তেজিত এক্সাইটেড ইলেকট্রন আবার প্রথম কক্ষপথে চলে আসবে, আসলে বর্ণালী সৃষ্টি মানে এটার কিছু একটা করবে। এটাই শক্তি নির্গত হবে H এর সমান। বাই দ্য ওয়ে, একটু হলেও তো বুঝাইতে পারছি মনে হয়। সো এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকে, আমি আগে বলছি। সো ডোন্ট ইউজ পেসমেকার অর এনি ম্যাগনেটিক ডিভাইস দ্যাট ইউ ক্যারিং। হেডফোনও না ভাই, হেডফোন কিন্তু ছোট ছোট ম্যাগনেট থাকে। এই যে আমি দেখাই একটু, এটা কিন্তু কোলাইড করতেছে ভাই, চুম্বক আছে কিন্তু, এটা অনেকে খেয়াল করি না আমরা। কানের ভিতর কিন্তু চুম্বক দিচ্ছি, তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দুইটা। যদি কোনো তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা জানো সবাই? সবাই জানে। সো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুইটার প্রভাবে লরেন্স বলের সৃষ্টি হয়, এটাও জানো মনে হয়। আমি ভাই ফিজিক্সে, আবার ফিজিক্সে চলে গেলাম কেন? ছিলাম তো ভাই কেমিস্ট্রিতে, এমআরআইতে আসি। শ্রবণে সাহায্যকারী ধাতব যন্ত্র এগুলি ইউজ করা যাবে না। হার্টে পেসমেকার নিয়ে আমি এমআরআই যন্ত্রে গেলাম, আধা ঘন্টা পরে ব্লাশ হয়ে বেরিয়ে আসলাম। এপিক বাংলা যদি থাকো ভাই, এটা মিম বানাইতে পারো। এমআরআই এর বৈশিষ্ট্য হচ্ছে বেজোড় সংখ্যক প্রোটন বা এমআরআই এর বৈশিষ্ট্য পড়তেছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বাই দ্য ওয়ে, আমি এখন সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস চ্যানেল। আমি জাস্ট ওয়েট এন্ড সি ম্যান। বেজোড় সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে, ঠিক আছে? এনএমআর এর বৈশিষ্ট্য পড়তেছি কিন্তু। এনএমআর পরমাণুর নিউক্লিয়াসে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে। প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এনএমআর রেডিও ফ্রিকোয়েন্সি এর প্রভাবে অনুরণন বা সিগন্যাল কম্পিউটার সৃষ্টি করে। প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এনএমআর রেডিও ফ্রিকোয়েন্সি এর প্রভাবে, এই যে রেডিও ফ্রিকোয়েন্সি দিচ্ছি, এমআরআই পরমাণুগুলা, প্রোটনগুলা, এমআরআই পরমাণুর প্রোটনগুলা, হাইড্রোজেনের প্রোটনগুলা, ওইগুলা বাই দ্য ওয়ে হাইড্রোজেন নিউট্রন থাকে না, জানো? প্রোটনগুলা ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি শোষণ করতেছে, তাই এখানে বলা হয়েছে নিয়ে কম্পিউটারে একটা সিগন্যাল পাঠায়। ওই যে উপরে এখানে দেখালাম, ভাই এই যে উপরে সিগন্যাল দেখালাম, এই সিগন্যাল পাঠায় দেয় দিলে এটা হিউজ, এটা বেশ কমপ্লেক্স একটা জিনিস। তার জন্য অনেকে মনে হয় এই যে পল সি ল্যাটারবার্গ আর পিটার ম্যানসফিল্ড, তারা নোবেল প্রাইজ পাইছে ভাই। পল সি লথারবার্গ, আর পিটার ম্যানসফিল্ড, ডকুমেন্টারি বানাবো খুব দ্রুত, স্টে টিউনড। কবে বানাবো জানি না, বাট বানাবো একদিন না একদিন। নোবেল প্রাইজ পায়। অসুস্থ টিস্যুতে পানির পরিমাণ বেশি থাকে। আরে এটাই তো বলিনি ভাই, অসুস্থ টিস্যুতে পানির পরিমাণ বেশি থাকে এবং অসুস্থ অংশে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ তীব্রতা বেশি, তখন অসংখ্য হাইড্রোজেন নিউক্লিয়াস থেকে এনএমআর সিগন্যাল পাওয়া যায়। পেয়ে গেলাম এমআরআই যন্ত্র, জাস্ট drop the beat man, থাকবেনি। সো অসুস্থ টিস্যুতে পানির পরিমাণ বেশি থাকে, অসুস্থ অংশে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ তীব্রতাও বেশি,
তখন অসংখ্য হাইড্রোজেন নিউক্লিয়াস থেকে, অসংখ্য পানির নিউক্লিয়াস থেকে এনএমআর সিগন্যাল পাওয়া যায়। অসংখ্য পানি মানে কি? এনএমআর পরমাণু অসংখ্য, তাহলে যত এনএমআর পরমাণু তত আমার ফ্রিকোয়েন্সি, তত সিগন্যাল। পেট এ পর্যন্তই ছিল। আর আছে নাকি? এনএমআর এর বৈশিষ্ট্য পড়লাম। হ্যাঁ, এনএমআর এর বৈশিষ্ট্য পড়লাম মনে হয়। হ্যাঁ, এই তো পড়েই দিয়েছি। হ্যাঁ, প্রবাল অনুরণ সিগন্যাল কম্পিউটার পাঠাই। পড়লাম দাদা, ঠিক আছে। সো এই পর্যন্তই ছিল ক্লাসটা। হোপ ইউ গাইজ লাইকড ইট। ইনফরমেশন মনে হয় এবার কিছু আইছে মাথায়। চশমা কই ভাই? মনে হয় ইনফরমেশন একটু আইছে মাথায়। যদি পারো একটু দেখে নিও বইটা। তাদের কথা আস্তে আস্তে। সো দ্যাট ওয়াজ ইট। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে ধাতব ক্লোরাইড উদ্দায়ী, ওই যে শিখা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্ত করবো। কয় মিনিট হয়েছে? 21 মিনিট। ওর ভাই, এটা তো সব থেকে বড় ক্লাস। সেই পর্যন্ত ছিল, এবার বুঝেছি দাদা।